ভালোবাসা এমন এক শক্তি যার টানে মানুষ পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে পিছু পা হয় না। তবে শর্ত একটাই, ভালোবাসাটা হতে হবে সত্যিকারের। যদি সেখানে প্রতারণা থাকে, টানা পড়েনে জর্জরিত কোনো অদ্ভুত সম্পর্ক জড়ায়, তবে সে ভালোবাসা আর টেকে না, হয়ে পড়ে বেমানান। একটা কাপল ভালোবেসে ছোট্ট একটা সুখের সংসার গড়ে তুলতে চেয়েছিল। তারা চেয়েছিল একসঙ্গে হাঁটতে, জীবনটাকে ভাগ করে নিতে, কিন্তু হঠাৎ এক সাইকো স্বভাবের তৃতীয় ব্যক্তি তাদের নিখুঁত সম্পর্ককে ধ্বংস করে দেয়। নিজের ক্ষমতার অপব্যবহার করে সে জড়িয়ে পড়ে নিষিদ্ধ এক পরকীয়ার সম্পর্কে। শুরু হয় বিশ্বাসঘাতকতা, প্রতারণা, মানসিক যন্ত্রণা। সুখের সংসারটা ভেঙে যায়। কিভাবে ভেঙে গেল, কে ছিল সেই সাইকো ক্যারেক্টার, কেন জড়িয়ে পড়লো পরকীয়ায়, আর কিভাবে সেই সম্পর্কটা ধরা পড়লো, সবচেয়ে বড় কথা কিভাবে একটা গভীর ভালোবাসা নষ্ট হয়ে গেল। এইসব প্রশ্নের জবাব পেতে হলে আপনাকে দেখতে হবে হইচয়ে 2025 সালে মুক্তিপ্রাপ্ত রহস্যময় ও চমকে দেওয়া ওয়েব সিরিজ বাতাসে গুনগুন। এই গল্পে আছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, পরকীয়া, প্রতিশোধ আর এক ভয়ানক মানসিকতার গল্প, যা আপনার হৃদয়কে নাড়া দেবে। তাহলে চলুন আজ আর বেশি দেরি না করে এই সাসপেন্স থ্রিলারে ভরপুর আবেগ ভরা গল্পটি দেখে আসা যাক। আশা করি গল্পটা আপনাদের কাছে ভালোই লাগবে। গল্পের শুরুতেই আমরা মিথিলা আর অনিন্দ নামের এক কাপলকে দেখতে পাই। তারা মধ্যরাতে দুজনেই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে দুজনের সঙ্গে দেখা করতে আসছিল। এমন সময় হঠাৎ করে অনিন্দ তার ওয়াইফ মিথিলাকে ফোন করে বলে, তোমার এখন আসার দরকার নেই, তুমি উল্টো রাস্তায় ফিরে যাও। মিথিলা জিজ্ঞাসা করে কেন, কি হয়েছে, কিন্তু অনিন্দ কোনো কিছুই বলে না। এর কিছুক্ষণ পরেই দেখা যায় মিথিলার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অনিন্দ সেখানে পৌঁছে মিথিলার এই অবস্থা দেখে চিৎকার করে কান্না করতে করতে মিথিলাকে হসপিটালে নিয়ে আসে। অনিন্দর কান্না যেন থামছিলই না। এই ঘটনার পর অনিন্দ পুরো থমকে যায়, কারণ সে আগে থেকে অনুমান করতে পেরেছিল তার জীবনে এই দিনটা আসবে। কি হয়েছিল তাদের জীবনে, কেনই বা এই দুর্ঘটনা, জানতে হলে 10 মাস আগের ঘটনা জানতে হবে। তো ফ্ল্যাশব্যাকে দেখা যায় পটনাম পরিবারকে, যে পরিবারের প্রধান প্রণব। প্রণবের মৃত্যুর পর তার সবকিছু দায়িত্ব নিয়ে নেয় তার ভাই প্রকাশ। প্রণবের স্ত্রী, মেয়ে, সন্তান সহ তাদের একটি সুখী পরিবার, কিন্তু এই পরিবারটা খুব ভয়ানক। তারা মানুষের রক্ত নিয়ে খেলা করতে পছন্দ করে, আর এমন ভয়ানক পরিবারের সঙ্গেই জড়িয়ে পড়েছিল অনিন্দ। এই পরিবারের একমাত্র মেয়ে পল্লবী। সে পৃথিবীর কাউকেই পরোয়া করে না, নিজের কাছে যেটা ভালো মনে হয় সে সেটাই করে। তো 10 মাস আগে অনিন্দ যে কলেজে টিচার হয়ে এসেছিল, সেই কলেজের চেয়ারম্যান ছিল পল্লবীর চাচা প্রকাশ। তাছাড়া পল্লবীও এই কলেজে পড়তো, তাই সে খুব দাপটেই কলেজে চলাফেরা করতো। ক্লাস চলাকালীন স্যারকে না বলেই দুম করে ক্লাসের ভিতরে ঢুকে পড়তো। একদিন অনিন্দর ক্লাসেও পল্লবী ঠিক এমনটাই করে। তাকে না বলে ক্লাসে গিয়ে সামনের বেঞ্চে বসে পড়ে। সামনের বেঞ্চটাতে সবসময় পল্লবীই বসতো, আর এরপর সে পড়াশোনায় মন দেয়। হঠাৎ করে পল্লবীর এমন আচরণ অনিন্দকে হতবাক করে দেয়। ক্লাস শেষ হলে সবাই বাইরে চলে গেলে পল্লবী একাই বেঞ্চে বসে থাকে। এমন সময় অনিন্দ তার কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখন পল্লবী কোনো কথার উত্তর দেয় না। সে রুম থেকে বের হয়ে যেতে যায়। যাওয়ার আগে সে পিছন ফিরে অনিন্দর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেয়। পল্লবীর এই তাকানোই যেন অনিন্দর বুকে গেঁথে গিয়েছিল। পরের দিন পল্লবী আবার কলেজে আসলে অনিন্দর সাথে তার আবারও দেখা হয়, আর দুজনের দিকে তাকাতে গিয়ে পল্লবী হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। তখন অনিন্দ এসে পল্লবীকে তুলে ধরে। অনিন্দর এত কেয়ার দেখে পল্লবী অনেক ইমোশনাল হয়ে যায়। সেই সাথে পল্লবীর ছোটবেলায় তার বাবার কথা মনে পড়ে, আর তখন থেকেই পল্লবী অনিন্দকে খুব কাছের মানুষ মনে করে। এদিকে অনিন্দর হাবভাব দেখে তার বন্ধু শাহন অনিন্দকে সাবধান করে দেয়। সে বলে, পল্লবী খুব ডেঞ্জারাস একটা মেয়ে, এই কলেজের চেয়ারম্যানের ভাইজি, ওর থেকে নিজেকে যতটা পারিস দূরে সরিয়ে রাখিস। অন্যদিকে পল্লবী অনিন্দকে তার প্রেমিক ভাবতে শুরু করে। সে সব সময় তাকে অনুভব করে। মোট কথা সে অনিন্দর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই নানা বাহানায় পল্লবী অনিন্দর কাছাকাছি আসার চেষ্টা করে। একদিন সে অনিন্দর টিচার কমন রুমে চলে আসে এবং জেদ করে অনিন্দকে বলে তাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে পড়াটা বুঝিয়ে দিতে, যাতে তার পড়াটা বুঝতে সুবিধা হয়। এতে অনিন্দও তাকে পড়া বোঝানোর জন্য রাজি হয়ে যায়, আর তারা দুজনে চলে আসে একটা নদীর পাড়ে এবং একটা জায়গায় বসে পড়াটা তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। তো যাই হোক, এরপর দেখা যায় নদীর মাঝখানে পুলিশ বোম ব্লাস্ট করে একটা নৌকাকে উড়িয়ে দেয়। এই নৌকায় ছিল মুন্না, যে কিনা ছোটবেলা থেকেই পল্লবীকে বড় বোনের মতো সম্মান করে, আর সে ছোটবেলা থেকেই পল্লবীর কাছে থেকে মানুষ হয়েছে। মুন্না পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড একটা আসামি। নদীপথে যে মুন্না আসবে এই নিউজটা প্রকাশ পুলিশকে দিয়েছিল, কারণ প্রকাশ কখনোই মুন্নাকে পছন্দ করতো না। সে চাইতো পল্লবীকে ঠকিয়ে তার ভাই সব সম্পত্তি তার নামে করে নিতে, কিন্তু সেটা কখনো মুন্না আর পল্লবী ঠিকঠাক ভাবে হতে দেয়নি। অন্যদিকে পল্লবী অনিন্দর কোয়ার্টারে চলে আসে। অনিন্দ শাওনের কোয়ার্টারে থাকতো। শাওন আর অনিন্দ একই কলেজে চাকরি করতো। পল্লবী এসেই অনিন্দকে তুমি করে বলতে শুরু করে। তখন শাওন পল্লবীকে বলে, ও তোমার টিচার, সম্মান করে কথা বলো, কিন্তু সে তার কোনো কথাই পাত্তা দেয় না। বরং পল্লবী অনিন্দকে বলে, চলো আমরা বাইরে কোথাও গিয়ে কথা বলি। বাইরে আসলে পল্লবী অনিন্দকে বলে, তোমার এখানে থাকতে বুঝি খুব কষ্ট হচ্ছে? তখন অনিন্দ বলে, না তেমন কোনো কষ্ট হচ্ছে না,
চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলেই আমি একটা কোয়ার্টার পাবো। তবে পল্লবী অনিন্দকে বলে, আজ থেকে তোমার আর এখানে থাকার দরকার নেই, তুমি আমার গেস্ট হাউসে উঠো, সেখানে তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না। তবে এ কথাতে অনিন্দ কোনো মতেই রাজি হয় না। আর তখন ঠিক সেখানে পল্লবীর ড্রাইভার আসলে পল্লবী তার ড্রাইভারকে কষে একটা থাপ্পড় মারে এবং সে অনিন্দকে কথা শুনিয়ে বলে, আমার কথা যদি কেউ ঠিকঠাক মতো না শোনে তাহলে আমার মেজাজ গরম হয়ে যায়। এ থেকেই অনিন্দ বুঝতে পারে পল্লবী কতটা বদমেজাজি মেয়ে। আর পল্লবী এখান থেকে যাওয়ার পর অনিন্দর কোয়ার্টারে ইলেকট্রিসিটি চলে যায়, এটাও করিয়েছে পল্লবী। পরের দিন অনিন্দ কলেজে আসলে প্রিন্সিপাল তাকে ডেকে পাঠায়, একটা ক্লাস নেওয়ার জন্য বলে দেয়। আর এই এক্সট্রা ক্লাস নেওয়ার ব্যবস্থাও করেছে পল্লবী। এই বিষয়টা অনিন্দর আর বুঝতে বাকি থাকে না, যার কারণে অনিন্দ অনেক রেগে যায়। তখন সে বাইরে এসে তার স্ত্রী মিথিলাকে কল করে জানায় সে এখানে চাকরিটা ছেড়ে দিয়ে বাড়ি চলে আসবে। কিন্তু মিথিলা তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ অনিন্দর মা অনেক অসুস্থ, সে একজন ক্যান্সারের পেশেন্ট, তাকে কেমো দেওয়ার জন্য প্রতি মাসে অনেক টাকা খরচ হয়। যার কারণে অনিন্দ চুপচাপ করে এত টর্চার সহ্য করে চাকরিটা করছে। অনিন্দ মিথিলার সঙ্গে ফোনে কথা বলছিল, এমন সময় পিছন থেকে পল্লবী এসে অনিন্দকে ডাক দেয়। তখন পল্লবী জিজ্ঞাসা করে কার সঙ্গে কথা বলছিলে, কিন্তু এ কথার কোনো উত্তর না দিয়ে অনিন্দ পল্লবীকে বকাবকি করে, বলে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তোমরা আবেগের বশে বড় লোকরা যেটা করো সেটা আমরা চাইলেও কখনো করতে পারি না, আর তোমরা কখনো আমাদেরকে বুঝতেও পারবে না আমাদের মধ্যবিত্তদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে। যদি আমাদের কথা তোমাদের বুঝতে হয় তাহলে তোমাদের অনেক উঁচু থেকে নিচে নামতে হবে, আমাদের লেভেলে নেমে আসতে হবে, তাহলে তুমি হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে। এসব কথা বলে অনিন্দ এখান থেকে চলে যায়। তবে তখন পল্লবী তাকে কোনো কিছুই বলে না, সে শুধু চুপচাপ করে অনিন্দর কথাগুলো শুনছিল। এদিকে দেখা যায় অনিন্দ যে কোয়ার্টারে থাকে সেখানে কয়েকজন ছেলে এসে তার জিনিসপত্র সব পিকআপে তুলে নেয়। অনিন্দ বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে। তখন ওই ছেলেগুলোর ভিতর থেকে একজন অনিন্দকে একটা ফোন ধরিয়ে দেয়। ফোনের ওপাশ থেকে প্রকাশ বলে, যেমনটা হচ্ছে ঠিক তেমনটা করো, এটাতে তোমারই ভালো হবে। অনিন্দর কিছুই আর করার থাকে না, কারণ কলেজের চেয়ারম্যানই তাকে ফোন দিয়ে এমনটা করতে বলছে। তবে সে এতটুকু বুঝতে পারে এসব কিছু পল্লবী করাচ্ছে। পল্লবী গেস্ট হাউসে অনিন্দকে দেখে অনেক খুশি হয়, এমনকি তারা বিকেলে একটা নদীর ধারে ঘুরতে আসে। এরপর সেখানে পল্লবী অনিন্দর সঙ্গে তার অনেক ভালো লাগার কথাগুলো শেয়ার করে। তবে তাকে থামিয়ে দিয়ে অনিন্দ বলে, আমি খুব সামান্য একটা মানুষ। কিন্তু সে কথায় পল্লবী শোনে না, বরং তার কাছাকাছি এগিয়ে এসে বলে, তুমি সামান্য নও, বরং অসামান্য একজন মানুষ। এরপর রাতে অনিন্দ তার বন্ধু শাওনের সঙ্গে দেখা করে বলে, আমি ভেবেছিলাম পল্লবী যেহেতু চেয়ারম্যানের ভাইজি, তাই ওর সঙ্গে ভালো আচরণ করলে হয়তো আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে, কিন্তু বুঝতে পারিনি এই মেয়েটা আমার প্রেমে পড়ে যাবে। এসব কথা যদি মিথিলা জানতে পারে তাহলে কি হবে আমাদের। এসব কথা শুনে শাওন তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। পরের দিন কলেজে এসে পল্লবী অনিন্দকে না পেয়ে সব জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু সে কোথাও অনিন্দকে খুঁজে পায় না। তাই সে শাওনের কাছে এসে ভয় দেখিয়ে তাকে অনিন্দর সঙ্গে কথা বলতে বলে, কারণ পল্লবী জানতো শাওন অনিন্দর কথা জানে। এক পর্যায়ে গিয়ে শাওন অনিন্দকে ফোন করতে বাধ্য হয়। তখন জানা যায় অনিন্দ তার মায়ের চিকিৎসা করানোর জন্য হসপিটালে গিয়েছে। এমনকি অনিন্দর কাছ থেকে শাওন এটাও জেনে নেয় তার মা কোন হসপিটালে ভর্তি আছে। অনিন্দ সরল মনে শাওনকে সব সত্যি কথা বলে দেয়, আর সে যে হসপিটালে আছে সেই খবরটা পল্লবীকে দিতে নিষেধ করে দেয়। কিন্তু এপাশ থেকে পল্লবী সবকিছুই শুনে নেয়। এরপর পল্লবী শাওনের রুমে গিয়ে তার সমস্ত জিনিসপত্র ঘাটাঘাটি করে। তখন সেখান থেকে পল্লবী অনিন্দর বিয়ের ছবিটা দেখতে পায়, আর এই ছবি দেখেই পল্লবী ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। অনিন্দ পল্লবীকে এইভাবে ধোকা দিয়েছে এই বিষয়টা মনে করে পল্লবী অনেক রেগে যায়। এরপর পল্লবী মুন্নাকে অনিন্দর মায়ের হসপিটালে পাঠায়, আর মুন্নাকে ভালোভাবে বুঝিয়ে দেয় কি করতে হবে, কারণ অনিন্দ তাকে ঠকিয়েছে, তার বিয়ের সত্যটা তার থেকে গোপন করেছে। এরপর মাঝরাতে হঠাৎ করে অনিন্দর কাছে হসপিটাল থেকে কল আসে, এই হসপিটালে তার মায়ের চিকিৎসা করানো হবে না। কথা শুনে অনিন্দ বুঝতে পারে না হঠাৎ করে কি এমন হয়েছে যে হসপিটালে তার মায়ের চিকিৎসা করানো যাবে না। সে দৌড়ে হসপিটালে আসে, আর তখনই সে হসপিটালে ডাক্তারদের সঙ্গে কথা বলার সময় সেখানে মুন্নাকে দেখতে পায়। এ সময় অনিন্দ পল্লবীকেও কল করছিল। অনিন্দ কল রিসিভ করলে পল্লবী বলে, আমার ফোন রিসিভ না করলে এরপর থেকে আরো অনেক ভয়াবহ কিছু হবে। আর এইভাবেই সে অনিন্দকে শাস্তি দিয়ে অনেক খুশি হয়। পরদিন সকালবেলায় অনিন্দ হসপিটাল থেকে জানতে পারে তার মায়ের ট্রিটমেন্ট হয়ে গেছে, আর এই ট্রিটমেন্টের টাকাও একজন দিয়ে দিয়েছে। অনিন্দ জানতে চায় কে তার মায়ের ট্রিটমেন্ট করিয়েছে। এমন সময় পল্লবী অনিন্দর মাকে হুইল চেয়ারে করে নিয়ে তার সামনে বেরিয়ে আসে। এইভাবে পল্লবীকে দেখে মিথিলা অনেক অবাক হয়ে যায়, আর অনিন্দর কাছে জানতে চায় সে কে। তখন পল্লবী উত্তর দেয়, আমি স্যারের কলেজের স্টুডেন্ট, স্যার আমাকে বলেছিল তার মা অনেক অসুস্থ, স্যার যদি জানতো আমি স্যারের মাকে দেখতে আসবো তাহলে সে আসতে দিত না, যার কারণে আমি চুপি চুপি এখানে চলে এসেছি আপনাদের সবাইকে এইভাবে সারপ্রাইজ দিতে। মিথিলা অনিন্দকে বলে, তুমি তো কখনো আমাকে পল্লবীর কথা জানাওনি। তখন অনিন্দ কথা ঘুরিয়ে দেওয়ার জন্য বলে, হয়তো মনে ছিল না। তো যাই হোক, অনিন্দর মাকে নিয়ে তারা বাসায় ফিরলে মিথিলা অনিন্দর মাকে ভিতরে নিয়ে যায়, আর তখন বাইরে দাঁড়িয়ে পল্লবী অনিন্দকে বলে, তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছিল তাই এখানে চলে এসেছি। তখন অনিন্দ হাত জোর করে পল্লবীকে বলে, তুমি আমাকে সমস্ত কিছু থেকে রেহাই দাও। এমন সময় সেখানে মিথিলা এসে গেলে পল্লবী বলে, স্যার আমাকে ভিতরে গিয়ে খাওয়া দাওয়া
দাওয়া করতে বলছে। এই কথা শুনে মিথিলা বলে ঠিকই তো বলেছে, চলো আগে খাওয়া দাওয়া করে নিবে, তারপর তোমার টাকাটা নিয়ে নিবে। এবার পল্লবী সবাইকে থামিয়ে দিয়ে বলে, থাক আজ আর ভিতরে যাব না, অন্য কোনো একদিন আসবো, এখন থেকে প্রায় আমাদের দেখা হবে। পল্লবীর এমন উদ্ভট কথা শুনে মিথিলা অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না পল্লবী আসলে কি বলতে চাইছে। সন্ধ্যায় অনিন্দ পল্লবীর চাচার সঙ্গে দেখা করে বলে, আমি আপনার গেস্ট হাউস আর থাকতে পারবো না, আমার একটু সমস্যা হচ্ছে। কিন্তু প্রকাশ অনিন্দকে এমনটা করতে নিষেধ করে। এরপর রাতে অনিন্দ কোয়ার্টারে ফিরে আসলে মিথিলা তাকে ফোন করে আর জানায় পল্লবী তার মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছিল। তখন অনিন্দ মিথিলাকে বলে দেয় কখনো আর ওই মেয়েটার সঙ্গে কথা বলবে না। এই বলে সে তার ফোনটা কেটে দেয়। পরের দিন অনিন্দ কলেজে আসলে বারবার পল্লবী তাকে ফোন করতে থাকে, কিন্তু পল্লবীর ফোন রিসিভ না করায় পল্লবী তখন অনিন্দকে কয়েকটা ছবি পাঠিয়ে দেয়। এই ছবিগুলো হলো সেই দিনের ছবি যেদিন তারা নদীর কাছে ঘুরতে গিয়েছিল। অনিন্দ ভাবতে পারে না এই ছবিগুলো পল্লবী তুলে রেখেছে। অনিন্দ রেগে গিয়ে পল্লবীর কাছে যেতে গেলে পল্লবী নিজেই অনিন্দর কমন রুমে এসে হাজির হয় আর কারো কোনো অনুমতি না নিয়ে চেয়ারে বসে অনিন্দ পল্লবীকে বলে, বাইরে চলো, তোমার সঙ্গে আবার কথা আছে। কিন্তু তখন পল্লবী বলে, স্যার এখানেই বলেন না, আপনি আমাকে কি বলতে চান। সে এইভাবে ন্যাকামি করলে অনিন্দ অনেক বিরক্ত হয়ে যায় আর সে এখান থেকে বাইরে চলে যায়, যার কারণে পল্লবীও অনিন্দর পিছনে পিছনে এসে তার নাম ধরে ডাকতে থাকে। তখন অনিন্দ আরো রেগে যায়, কারণ আশেপাশে অনেক স্টুডেন্ট ছিল। তখন অনিন্দ পল্লবীকে বলে, তুমি কি চাও, এগুলো কেন করছো। পল্লবী তখন বলে, আজ সকালে তোমার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, সে খুব ভালো মনের মানুষ, তবে সে যদি আমাদের এই ছবিগুলো দেখে সে কি মনে করবে বলতো। অনিন্দ বুঝতে পারে পল্লবী তাকে থ্রেট দিচ্ছে। এখান থেকে যাওয়ার আগে পল্লবী বলে যায়, তুমি আবারও আমার বাড়িতে ফিরে এসো। কিন্তু রাত হলে দেখা যায় অনিন্দ আর আসে না, তাই পল্লবী রেগে গিয়ে মিথিলাকে এই ছবিগুলো পাঠিয়ে দেয়। এদিকে মিথিলা এই ছবিগুলো দেখে কান্নায় ভেঙে পড়ে। আজকে মিথিলা জানতে পারে সে প্রেগনেন্ট, আর আজকের এমন খুশির মুহূর্তে তার স্বামীর এমন কুকীর্ত ছবি দেখে তার মনটাই ভেঙে যায়। মিথিলা কি করবে কোনো কিছুই সে বুঝতে পারে না, তাই সে সরাসরি চলে আসে শাওনের কোয়ার্টারে। মিথিলাকে এত রাতে এই অবস্থায় দেখে অনিন্দ পুরো অবাক হয়ে যায়। মিথিলা একদম সরাসরি অনিন্দকে পল্লবী পাঠানো সেই ছবিগুলো দেখিয়ে জিজ্ঞাসা করে, পল্লবীর সঙ্গে তোমার কি সম্পর্ক চলছে। তখন অনিন্দ ঠিক কি বলবে সে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শাওন এসে বলে, আমরা একবার পিকনিকে গিয়েছিলাম, সেখানে পল্লবী অনিন্দকে একটু পাশে ডেকে নিয়ে গিয়েছিল কথা বলার জন্য, সেই মুহূর্তের ছবি এইগুলো। যেহেতু কলেজটা ওদের, তাই পল্লবীকে আমরা তেমন একটা বাধা দিতে পারিনি। তাছাড়া অনিন্দ এত স্মার্ট যে কলেজের বেশ অনেকগুলো মেয়েরাই তার উপর ক্রাশ। আরো বিবাহিত জানার পর থেকে সবাই ওকে অনেক হিংসে করে, পল্লবীও সেই কারণে হয়তো এই ছবিগুলো তোমাকে পাঠিয়েছে। শাওন এইভাবে মিথিলাকে শান্ত করে, যার কারণে মিথিলা অনিন্দকে জড়িয়ে ধরে। অন্যদিকে পল্লবী ঘুরতে বের হলে মুন্না তাকে ফোন করে জানিয়ে দেয় মিথিলা অনিন্দর কোয়ার্টারে এসেছে এবং সেখানেই রাতে থেকে গেছে। মূলত পল্লবী সবসময় অনিন্দর উপর নজর রাখার জন্য মুন্নাকে সেট করে রেখেছে। এই কথাগুলো শুনে পল্লবী অনেক রেগে যায়। যেহেতু মিথিলা পাশে শুয়েছিল তাই অনিন্দ তখন ভিডিওটা চালু করতে পারে না। মিথিলা জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন অনিন্দ বলে আমি একটু ওয়াশরুমে যাব। এরপর অনিন্দ বাইরে এসে দেখতে পায় পল্লবী তাকে থ্রেট দিয়ে বলছে, তুমি যদি আমার সঙ্গে এক্ষুনি দেখা না করো তাহলে আমি সুইসাইড করব। আর এই ভিডিওটা দেখার পর অনিন্দ দ্রুত পল্লবীদের বাড়ি চলে আসে আর চিৎকার করে পল্লবীকে ডাকতে থাকে। তখন পল্লবীর চাচা বের হয়ে এসে বলে, কি হয়েছে। অনিন্দ রেগে গিয়ে বলে, আপনার ভাইজিকে জিজ্ঞাসা করুন কি হয়েছে, আপনার ভাইজি এখন কোথায় গেছে। তখন পল্লবীর চাচা জানতে পারে পল্লবী বাড়িতে নেই। তখন প্রকাশই বরং অনিন্দকে থ্রেট দিয়ে বলে, আমার ভাইজির যদি কিছু হয় তাহলে তোমার খবর আছে, আর এক্ষুনি আমার ভাইজিকে খুঁজে এনে দিবে। একথা শুনে অনিন্দ বেরিয়ে পড়ে আর সব জায়গায় তন্ন তন্ন করে পল্লবীকে খুঁজতে শুরু করে। এদিকে মিথিলার ঘুম ভেঙে গেলে সে শাওনকে জিজ্ঞাসা করে, অনিন্দ আমার থেকে কি লুকোচ্ছে। তখন শাওন কোনো কথা বলে না, বারবার শুধু অনিন্দকে ফোন করতে থাকে, কিন্তু অনিন্দ তার ফোনটা রিসিভ করে না। এটা দেখে মিথিলা তখন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর অনিন্দ শাওনের ফোন রিসিভ করলে শাওন জানায় মিথিলা রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। এই কথা শুনে এবার অনিন্দ পল্লবীকে ছেড়ে মিথিলাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে সব জায়গায় খোঁজাখুঁজি করেও মিথিলাকে আর কোথাও খুঁজে পায় না। পরের দিন পল্লবী দিব্যি তার কাজ করলে তখন তার মা এসে বলে, সারা রাত এইভাবে বাড়ির বাইরে থাকাটা তোমার ঠিক হয়নি। এই কথা শুনে পল্লবী তার মাকে উল্টো আরো বেশি কথা শুনিয়ে দেয়। পল্লবী কখনো তার মাকে সহ্য করতে পারতো না। মূলত পল্লবীর মা তার হাজবেন্ডকে ছেড়ে পল্লবীর চাচার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ায়, আর যেটা কিনা পল্লবী জেনে গিয়েছিল। সকাল হয়ে গেলে অনিন্দ মিথিলাকে খোঁজার জন্য তার বাড়ির দিকে যেতে থাকে। তখন মাঝ রাস্তায় মুন্না রিভলভার দেখিয়ে অনিন্দকে ভয় দেখায়, কিন্তু অনিন্দ এবার আর ভয় না পেয়ে মুন্নাকে সোজা বলে দেয়, গুলি করে আমাকে মেরে ফেলো, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমন সময় পল্লবীকে মুন্না ফোন করে বলে, তুমি অনিন্দকে ছেড়ে নিজে গা ঢাকা দাও। এরপর অনিন্দ বাড়ি এসে মিথিলাকে এখানেও খুঁজে পায় না। সে পুরো গ্রামটাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, অলি গলি পাড়া মহল্লা সব জায়গায় খোঁজে, কিন্তু সে কোথাও মিথিলাকে খুঁজে পায় না। এক পর্যায়ে অনিন্দ থানায় এসে পৌঁছায়। পুলিশ মাঝরাতে মিথিলাকে পেয়ে থানায় নিয়ে এসেছে, আর পুলিশই অনিন্দকে তার স্ত্রীর খবর দিয়েছে। পুলিশ অনিন্দকে বেশ বকাঝকা করে নিজের বউকে সামলে না রাখার জন্য। মিথিলা তখন রাগ করে বাইরে চলে আসলে অনিন্দ তার পিছনে পিছনে এসে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিথিলা তার কোনো কথাই শোনে না। তখন আবার অনিন্দর ফোনটা বেজে ওঠে। মিথিলা বলে, দ্রুত ফোনটা রিসিভ করো, হয়তো তোমার প্রেমিকা তোমাকে ফোন করছে।
তো দেখা যায় অনিন্দ ফোনটা বের না করলে মিথিলা ফোনটা বের করে দেখে সত্যি সত্যি পল্লবী তাকে কল করেছে। আর এই ঘটনার পর মিথিলা আরো রেগে যায়, অনিন্দ সামনে থেকে সে চলে যায়। কোনো ওয়াইফই হয়তো তার হাজবেন্ডের এমন ঘটনা মেনে নিতে পারতো না। এদিকে পল্লবী অনিন্দর ফোনে একটা ভিডিও পাঠায়। ভিডিওটা ওপেন করতে অনিন্দ দেখতে পায় তার বন্ধু শাওনকে তুলে নিয়ে এসে প্রচুর পরিমাণে টর্চার করছে। এটা দেখে অনিন্দ পল্লবীকে ফোন করে জানায়, তুমি শাওনের কোনো ক্ষতি করবে না, আমি কলকাতায় আসছি। অনিন্দ এখন কাকে বাঁচাবে সে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। একদিকে বউ রাগ করে চলে গেছে, তো অন্যদিকে বন্ধুর বিপদ। পরদিন সকালবেলায় অনিন্দ কলকাতায় এসে পৌঁছালে পল্লবী তাকে উকিলের কাছে নিয়ে আসে। পল্লবী উকিলকে বলে সে একটা মিউচুয়াল ডিভোর্স করাতে চায়। এটা শুনে অনিন্দ অনেক অবাক হয়ে যায়, কারণ অনিন্দ বুঝতে পারে পল্লবী তার আর মিথিলার ডিভোর্সের জন্যই এখানে নিয়ে এসেছে। আর এই বিষয়টাই জানতে পেরে অনিন্দ রেগে গিয়ে এখান থেকে উঠে দাঁড়ায়, কারণ সে কোনোদিন কোনো মতেই তার স্ত্রীকে ডিভোর্স দিবে না। যার কারণে অনিন্দ রাগ করে এখান থেকে বেরিয়ে যায়। পরদিন অনিন্দ আবারও কলেজে আসলে পল্লবী কলেজে তার বন্ধু বান্ধবীদের নিয়ে অনিন্দের পেছন থেকে ফলো করতে শুরু করে এবং অন্যান্য স্টুডেন্টরা অনিন্দকে নিয়ে অনেক বাজে কথা বলতে শুরু করে। এসব কথা শুনে অনিন্দ রেগে গিয়ে সবাইকে অনেক বকাঝকা করে। এটা দেখে পল্লবী সহ তার বন্ধু বান্ধবীরা হাসাহাসি করলে অনিন্দ নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না। সে গিয়ে ঠাস করে পল্লবীকে একটা চড় মেরে দেয়। এই বিষয়টা পল্লবীর কাছে খুব খারাপ লাগে। তো যাই হোক, মিথিলা পল্লবীর নাম্বার ব্লক করে রাখায় পল্লবী মিথিলার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। তখন মিথিলা পল্লবীকে জিজ্ঞাসা করে, তুমি অনিন্দকে ভালোবাসো? তখন পল্লবীও বিহার মতো বলতে থাকে, হ্যাঁ, ও আমার জীবনে না আসলে বুঝতে পারতাম না ভালোবাসা কাকে বলে, ও আমাকে বাঁচতে শিখিয়েছে। এই কথাগুলো শুনে মিথিলার অনেক কষ্ট হয়। তবুও সে বলে, তোমার দিকে অনিন্দ কখনো অপলক দৃষ্টিতে তাকিয়েছে? কখনো তোমাকে হারিয়ে ফেলার ভয়ে হন্যে হয়ে খুঁজেছে? এসব কথা বলে মিথিলা এখান থেকে চলে যায়। তবে পল্লবী তার কোনো কথারই উত্তর দেয় না। সে শুধু মিটিমিটি করে হাসে, কারণ এইমাত্র মিথিলা যা কিছু বলে গেছে অনিন্দ সবকিছুই তার জন্য করেছে। তাকে হারিয়ে ফেলার ভয়ে পুরো রাত তাকে খুঁজেছে, আর প্রথম দেখায় তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। অন্যদিকে অনিন্দ তার বন্ধুকে বলে, আমি পল্লবীকে নয়, আমার স্ত্রী মিথিলাকেই ভালোবাসি। একথা শুনে শাওন বলে, তাহলে তুই পল্লবী সুইসাইড করার কথা শুনে মাঝরাত্রে বউকে ফেলে রেখে ওর কাছে ছুটে গিয়েছিলি কেন? আসলে তুই দুজনের মন জয় করতে চাস, যার কারণেই আজ তোর এই পরিণতি হয়েছে। এই কথা বলে শাওন এখান থেকে উঠে চলে যায়। অনিন্দর আর কোনো কিছুই বলার থাকে না। এই কথা শুনে অনিন্দ বুঝতে পারে কোথাও না কোথাও শাওনের কথাগুলো ঠিক ছিল। আসলে দুজনকে কোথাও না কোথাও তার ভালো লাগতো, কিন্তু তার বউকে এসে বেশি গুরুত্ব দিত। অনিন্দ মিথিলার রাগ ভাঙানোর জন্য ফোন করলে মিথিলা তার ফোনটা রিসিভ করে না, বরং সে ফোন থেকে সিমটাই খুলে রেখে দেয়। এসব কিছুতে অনিন্দ অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তাই সে একা একা নদীর মাঝখানে একটা নৌকায় উঠে দাঁড়িয়ে থাকে। এই নিউজটা পল্লবী পেলে পল্লবী অনিন্দের সঙ্গে দেখা করার জন্য ছুটে আসে। পল্লবীকে দেখে অনিন্দ নদীতে ঝাঁপ দেয়। মূলত অনিন্দ সাঁতার কাটতে জানতো না, তাই সে যখন পানিতে ডুবে যাচ্ছিল এটা দেখে পল্লবী সাথে সাথে পানিতে ঝাঁপ দিয়ে অনিন্দকে উপরে তুলে নিয়ে আসে। উপরে এনে অনিন্দকে সে বলে, তুমি যেহেতু সাঁতার কাটতে পারো না, তাহলে পানিতে ঝাঁপ দিয়েছিলে কেন? অনিন্দ তখন বলে, আমার জন্যই তো এত ঝামেলা, তাই আমি না থাকলে সব ঝামেলা শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর অনিন্দ দেখতে পায় পল্লবী মিথিলার মতো শাড়ি পরে তার সামনে এসেছে। পল্লবীকে এমন ভাবে দেখে অনিন্দ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে মিথিলা নিজের স্টাইল চেঞ্জ করে সম্পূর্ণ পল্লবীর মতো হয়ে যায়, কারণ মিথিলা মনে করছিল হয়তো তার স্বামী শহরে গিয়ে শহরের মডার্ন মেয়েদেরকে দেখে তাদেরকে পছন্দ করছে, এখন আর তার গ্রামের বউকে ভালো লাগছে না। অন্যদিকে পল্লবী অনিন্দকে একটা ছবি দেখায়। এটা হলো মিথিলার প্রেগন্যান্সি রিপোর্ট। অনিন্দ এই ছবিটা দেখে পুরো হতবাক হয়ে যায়, কারণ এত বড় একটা খুশির খবর সে নিজেই জানে না। এই ছবিটা পল্লবী গতদিন মিথিলার সঙ্গে দেখা করতে গিয়ে কৌশলে তুলে এনেছিল। এরপর পল্লবী এখান থেকে চলে গেলে অনন্তর কাছে হসপিটাল থেকে একটা ফোন আসে। ডাক্তার তাকে ফোন করে জানায় তোর ওয়াইফ মিথিলা বাচ্চাটা নষ্ট করে দিতে চাচ্ছে। এই খবর পেয়ে অনিন্দ হসপিটালে ছুটে যায়। মিথিলাকে রাগারাগি করে বলে, তুমি এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নিতে পারো না। তখন মিথিলা রাগ করে বলে, তুমি তো আমাকে কোনো কিছুই জানাও না, তাহলে আমি কেন তোমাকে সব বিষয়ে জানাবো? আর তাছাড়া আমি আমার সন্তানকে এমন পৃথিবীতে আনতে চাই না যেখানে সে এসে জানতে পারুক তার বাবা ঘরে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড নিয়ে ফষ্টি নষ্টি করে বেড়ায়। অনিন্দ বুঝতে পারে মিথিলা এখনো তার উপর রাগ করে আছে, কারণ সে তার অসুস্থ মাকে সামলেছে, অচল সংসারটাকে সামলেছে, আর তারপর এই ঘটনা তার সঙ্গে ঘটেছে, প্রেগনেন্সি, সবকিছু সে কোনোভাবে ভালোভাবে নিতে পারেনি। অনিন্দ মিথিলাকে বলে, তুমি টেনশন করো না, আমি সবকিছু ঠিক করে দেব। কিন্তু মিথিলা তার কোনো কথা না শুনে আবারও এখান থেকে চলে যায়। অনিন্দ আর মিথিলা বাড়ি ফিরে আসলে তার ফোনে একটা ভিডিও আসে। ভিডিওটা ওপেন করলেই দেখতে পায় পল্লবীকে কারা যেন বেঁধে রেখে প্রচুর পরিমাণে টর্চার করছে, কিন্তু এসব কিছুতে অনিন্দ তেমন কোনো রিয়াক্ট করে না। আর এরপরই অনিন্দ মিথিলাকে সমস্ত বিষয়টা খুলে বলে, এতদিন তার সঙ্গে কি কি হয়েছে, কেন সে বাধ্য হয়ে চাকরিটা করতে রাজি হয়েছে। এসব কিছু শোনার পর মিথিলার অনেক খারাপ লাগে। সে নিজেকেই এখন নিজে দোষ দিতে থাকে। মূলত পল্লবীর এই কিডন্যাপিংটা করিয়েছে প্রকাশ। এই কিডন্যাপিং এর পেছনে প্রকাশ অনিন্দকে ফাঁসিয়ে দিতে চায়। ঠিক তখনই প্রকাশ অনিন্দকে কল করে হুমকি দিয়ে বলে, তুমি যদি আমার ভাইজিকে খুঁজে এনে দিতে না পারো তাহলে তোমার খবর আছে। অনিন্দ তখন ভয় পেয়ে তার স্ত্রী আর মাকে বলে, তোমরা দ্রুত ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব।
যাব, যাতে আমাদেরকে কেউ আর ধরতে না পারে। তখন মিথিলা তখন তাকে বোঝায় এইভাবে আমাদের জীবন চলতে পারে না, আমরা কতদিন এইভাবে পালিয়ে পালিয়ে থাকবো। যার কারণে মিথিলা একটা প্ল্যান করে। অন্যদিকে পল্লবীর মা জেনে যায় তার মেয়েকে কিডন্যাপ করিয়েছে তার দেবর ওরফে প্রেমিক প্রকাশ। তো পল্লবীর মা প্রকাশকে বাধা দিতে গেলে প্রকাশ পল্লবীর মাকে জোরে আঘাত করে মাটিতে রক্তাক্ত অবস্থায় ফেলে দেয়। এদিকে পল্লবীর উপর হতে থাকে অমানবিক অত্যাচার, তাকে কেউই বাঁচাতে পারছিল না। এমন সময় সেখানে পল্লবীকে বাঁচানোর জন্য অনিন্দ ছুটে আসে, কিন্তু তখন একটা গুন্ডা গিয়ে অনিন্দকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর আবারও দুই পক্ষের লড়াই হতে শুরু করে, পল্লবীর একটা গ্রুপ আর প্রকাশের একটা গ্রুপ। আর সেখান থেকে একটা গুলি এসে লাগে পল্লবীর গায়ে। তখন সিন দেখানো হয় ফ্ল্যাশব্যাকে। মূলত পল্লবীর চাচাই তার বাবাকে মেরে ফেলেছিল সম্পত্তির লোভে, আর এই সম্পূর্ণ বিষয়টা পল্লবীর মা আগে থেকেই জানতো। এই বিষয়টা একজন ভিডিও রেকর্ড করে রেখেছিল। পরদিন পুলিশ এসে প্রকাশকে বেশি কথা বলতে থাকে। এমন সময় সেখানে পল্লবী, মুন্না আর তার ভাই এসে প্রকাশের সামনে দাঁড়ায়। সবাইকে একসঙ্গে দেখে প্রকাশ অনেক ভয় পেয়ে যায়। আসলে প্রকাশ যা কিছুই করতো সবকিছুই পল্লবী তার উপর ফলো করতো, আর সে আগে থেকেই জানতো কখন তার চাচা কি করতে যাচ্ছে। এমনকি পল্লবী পুলিশকেও টাকা দিয়ে কিনে রেখেছিল, যার কারণে প্রকাশকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। কারণ পুলিশ এখন প্রকাশের সকল অপরাধের প্রমাণ হাতে পেয়ে গেছে, আর এই ব্যবস্থাটা করেছে পল্লবী। এরপর থেকে পল্লবী আর অনিন্দ একসঙ্গে সুখে শান্তিতে থাকতে শুরু করে। মূলত মিথিলা ওই দিন প্ল্যান করেছিল তারা পল্লবীকে ঠকিয়ে একসঙ্গে থাকতে পারবে না, তাই তাকে ছলনা করে তার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে হবে, কারণ পল্লবীর হাত থেকে তারা এইভাবে বাঁচতে পারবে না। পল্লবীর কথা মতো অনিন্দ মিথিলাকে ডিভোর্স দিয়ে দিতে রাজি হয়। এসব কিছুর ফলে পল্লবী অনেক খুশি হয়। তবে পল্লবী পুরোপুরি অনিন্দকে বিশ্বাস করে উঠতে পারে না, তাই সে লুকিয়ে লুকিয়ে অনিন্দকে ফলো করতে থাকে। আর সেখান থেকে জানতে পারে অনিন্দের সঙ্গে এখনো মিথিলার সম্পর্ক আছে। এর ফলে পল্লবী অনিন্দের সব সত্য কথা জেনে যায়। আর যেদিন মিথিলা অনিন্দ পল্লবীর থেকে অনেক দূরে পালানোর চেষ্টা করছিল, সেদিন পল্লবীর লোক লাগিয়ে তাদের উপর অ্যাটাক করিয়ে দেয়। আর এই সিনটাই আমরা গল্পের একদম শুরুর দৃশ্যে দেখেছিলাম। অর্থাৎ সিন বর্তমানে আসলে জানা যায় মিথিলা এখন কোমায় চলে গেছে। এদিকে পল্লবীর বাবার খুনের ভিডিওটা মুন্না কালেক্ট করে পল্লবীকে পাঠিয়ে দেয়। সেখানে পল্লবী দেখতে পায় তার বাবাকে কিভাবে খুন করা হয়েছে, আর এটা দেখে পল্লবী ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে, কারণ তার বাবার খুনি তার মা। তো যাই হোক, এই ভিডিওটা পল্লবীর ভাইও দেখে নেয়। এটা দেখে তার ভাইও অনেক অবাক হয়ে যায়। এদিকে পল্লবী অনিন্দকে ডেকে নিয়ে একটা ছাদের উপরে আসে। তারা ঠিক করেছে দুজন একসাথে সুইসাইড করবে, তার জীবনে বেঁচে থাকার মতো আর কোনো কারণ নেই। এরপর দুজনে একসঙ্গে নিচে ঝাঁপ দিলে দেখা যায় নিচে শুধু একটা ডেড বডি পড়ে, সেটা হলো পল্লবীর। অর্থাৎ সত্যি সত্যি পল্লবী সুইসাইড করে, কিন্তু অনিন্দ উপরেই দাঁড়িয়ে থাকে। আর এই সুইসাইড করার জন্য অনিন্দ পল্লবীকে ইন্সপায়ার করেছিল, আর এটাই ছিল অনিন্দর প্রতি এতদিনের হওয়া অন্যায়ের প্রতিশোধ। মিথিলা কবে সুস্থ হবে সেটা অনিন্দ জানতো না, তবুও সে তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে। তবে তার ভালোবাসার মানুষটার উপর থেকে পল্লবী নামক ভয়ঙ্কর ছায়াটা থেকে তাকে মুক্ত করে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই আজকের এই গল্পটা শেষ হয়। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।